আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর ইতিহাসে বিধ্বংসী এক যুদ্ধের কাহিনী। সেই যুদ্ধটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ। আমার স্ক্রিনে লেখাই আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল। এই যুদ্ধটা হয়েছিল কি কারণে এবং এই যুদ্ধ হওয়ার ফলে কি ফলাফল হয়েছিল বা এই প্রভাবটা কি পড়েছিল আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ জানার আগে আমরা জেনে নিই এই প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল কত সালে। প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1918 সালে। দীর্ঘ 4 বছর ধরে এই যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটা হয়েছিল যে কারণে, তার মধ্যে দুটা কারণ আমরা দেখতে পাই। আসলে পৃথিবীতে যে কোনো দ্বন্দ্ব, যে কোনো সংঘাত, যে কোনো যুদ্ধ বলি না কেন, দুটো কারণে হয়ে থাকে। একটা প্রত্যক্ষ কারণ, একটা পরোক্ষ কারণ। এখন প্রত্যক্ষ কারণটা কি? প্রত্যক্ষ কারণ হলো যেই কারণটা আমরা সরাসরি দেখতে পাই, যেই কারণটা আমরা চোখে দেখতে পাই এবং যে কারণটাকে আমরা দায়ী করি যে এই কারণের জন্যই যুদ্ধটা বাধে, এটাকে বলি আমরা প্রত্যক্ষ কারণ। আর পরোক্ষ কারণ কি? যেই কারণগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু সেই যুদ্ধের জন্য বা সেই সংঘাতের জন্য ওই কারণগুলো দায়ী থাকে, সেগুলোকে আমরা বলি পরোক্ষ কারণ। তাহলে এই প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণের কারণেই কিন্তু যে কোনো পৃথিবীর ইতিহাসে যুদ্ধ, সংঘাত, দ্বন্দ্ব হয়ে থাকে। তো প্রথম বিশ্বযুদ্ধও এই প্রত্যক্ষ এবং পরোক্ষ বা প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ দুটা কারণেই হয়েছিল। আমরা এখন জানার চেষ্টা করব পরোক্ষ কারণগুলো, যে কি কি কারণে এই প্রথম বিশ্বযুদ্ধগুলো সংঘটিত হয়েছিল। দেখো, পরোক্ষ কারণের মধ্যে একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। জাতীয়তাবাদটা কি? আমরা কিন্তু আমাদের দেশ দিয়ে আমরা বুঝতে পারি যে 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল, আমাদের কিন্তু প্রত্যেকটা এই পূর্ব পাকিস্তানে যতগুলো মানুষ ছিল, এই পূর্ব পাকিস্তানের সকল মানুষের ভাষা ছিল কিন্তু বাংলা। আর যখন এই সকল মানুষের বাংলা ভাষাকে বাদ দিয়ে আমাদের উপরে উর্দু ভাষা রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিয়েছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা, তখন কিন্তু আমরা কি করেছি, এই সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণ মিলে কিন্তু আমরা কি করেছি, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু যুদ্ধ করেছি। আর এই যে সকল মিলে কোনো একটা প্রতিবাদ যখন সবাই মিলে, দেশের সবাই মিলে যখন করা হয়, এটাকে বলা হয় জাতীয়তাবাদ। তো এইরকম একটা কারণ নাম হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ কি? সেই সময় যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময় দুটা পক্ষ ছিল, একটা অক্ষ শক্তি, একটা মিত্র শক্তি। এই দুই পক্ষের যতগুলো দেশ ছিল প্রত্যেকটা দেশই তাদের নিজেদেরকে সর্বশেরবা হিসাবে ঘোষণা করতেছিল, নিজেকে সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে ঘোষণা করতেছে, নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী জাতি হিসাবে ঘোষণা করতেছিল। এটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। দেখো, এই উগ্র জাতীয়তাবাদের ফলে কি হয়েছিল সেই সময়? 1870 সালে ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধটাকে বলা হয় সিডানের যুদ্ধ। এই যুদ্ধটাকে বলা হয় কি? সিডানের যুদ্ধ। এই সিডান নামক এক অঞ্চলে যুদ্ধ হয়েছিল, এই জন্য এই যুদ্ধটার নাম হয়েছে সিডান নামক যুদ্ধ বা সিডানের যুদ্ধ। এই 1870 সালে ফ্রান্স এবং জার্মানির মধ্যে যে যুদ্ধটা হয়, এই সিডানের যুদ্ধ, এই যুদ্ধে জার্মানি তার শক্তি দেখিয়ে ফ্রান্সের কাছ থেকে আলসেস এবং লরেন নামক দুটি প্রদেশ দখল করে নেয়। দেখো, যদি উগ্র জাতীয়তাবাদ মনোভাব নিয়ে জার্মানি এই ফ্রান্সের সাথে বিনা কারণে যুদ্ধে জড়িয়ে কি করলো, আলসেস এবং লরেন নামক দুইটা প্রদেশ, ফ্রান্সের প্রদেশ দুইটা কেড়ে নিল। তাহলে যদি তাদের কাছ থেকে বিনা কারণে উগ্র জাতীয়তাবাদ মনোভাব দেখে কেড়ে নেয়, তাহলে ফ্রান্স এবং কি করবে, জার্মানিকে ছেড়ে কথা বলবে? ছেড়ে কথা বলবে না। এই যে রাগারাগি সৃষ্টি হয়ে গেল। এরপরে দেখলাম যে অস্ট্রিয়ার কাছ থেকে টেন্টিনো এবং টিয়েস্ট নামক দুটি অঞ্চল ইতালি দখল করে। ইতালির দাবি যে অস্ট্রিয়ার এই দুটা প্রদেশ টেন্টিনো এবং টিয়েস্টে ইতালি ভাষাভাষী জনসংখ্যার লোক বেশি, তাই এই দুইটা প্রদেশ আমাদেরকে দিয়ে দিতে হবে। তো যখন দেয় না অস্ট্রিয়া, তখন জোর করে দখল করে নেয়। তার মানে সেই সময় চলছিল জোর যার মুল্লুক তার, এইরকম একটা সিস্টেম, যাকে আমরা বলছি উগ্র জাতীয়তাবাদ। এইটা এই প্রথম বিশ্বযুদ্ধের একটা পরোক্ষ কারণ। এরপরে দেখি যে পরোক্ষ কারণের মধ্যে আরেকটা হচ্ছে পরস্পর বিরোধী শক্তি জোট। দেখো, সেই সময় এক দেশ আরেক দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করে অন্য দেশকে কিভাবে হামলা করা যায়, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল। ঠিক সেই সময় 1873 সালে, যখন আমরা এর আগে দেখলাম যে 1870 সালে একটা কি করেছিল, যে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তার নাম কি দিলাম, সিডানের যুদ্ধ। যেখানে কি করলো, জার্মানি
ফ্রান্সের কাছ থেকে দুইটা আলসেস এবং লরেন নামক দুটা প্রদেশ দখল করে নিল। তো যখন এই প্রদেশ দখল করে নেয় তখন জার্মানি ভাবে যে আমি তো ফ্রান্সের কাছ থেকে দুইটা প্রদেশ দখল করে নিলাম, এখন তো ফ্রান্স আমাকে আবার অ্যাটাক করবে এটার প্রতিশোধ নেওয়ার জন্য। তখন জার্মানি করলো কি, 3 বছর পরে 1870 সালে জার্মানি অস্ট্রিয়াকে এবং রাশিয়াকে নিয়ে একসাথে ত্রিশক্তি জোট গঠন করলো। ত্রিশক্তি জোট গঠন করলো কেন? এখন ফ্রান্স যদি আমাকে আক্রমণ করতে আসে তাহলে আমার দুই বন্ধু অস্ট্রিয়া এবং রাশিয়া কি করবে, আমার পক্ষ নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য একটা জোট করলো 1873 সালে, যার নাম দিল ত্রিশক্তি বা ত্রিশক্তি সম্রাটের জোট। এটা ছিল যে অস্ট্রিয়াতে তখন সম্রাট ছিল, রাশিয়াতে সম্রাট ছিল, জার্মানিতে সম্রাট ছিল বা রাজা ছিল, এই জন্য এটাকে নাম দিচ্ছে ত্রিশক্তি সম্রাটের জোট গঠন। এরপরে দেখলাম যে 1882 সালে এরকম জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি, জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি ট্রিপল অ্যালায়েন্স নামে একটা সংগঠন বা একটা জোট গঠন করলো, যার নাম দিল কি, ট্রিপল অ্যালায়েন্স। তাহলে ট্রিপল অ্যালায়েন্সের কারা কারা ছিল? একটা ছিল জার্মানি, একটা ছিল অস্ট্রিয়া, একটা ছিল জার্মানি, একটা ছিল অস্ট্রিয়া, আর একটা ছিল ইতালি। তাহলে ট্রিপল অ্যালায়েন্সে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি মিলে 1882 সালে পরীক্ষাতে আসে যে ট্রিপল অ্যালায়েন্সে কতজন দেশ ছিল। তখন তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে 3 জন। কোন 3টা দেশ নিয়ে ট্রিপল অ্যালায়েন্স গঠন করা হয়েছে? একটা দেশ জার্মানি, একটা অস্ট্রিয়া এবং ইতালি। এবং 1904 সালে ফ্রান্স ইংল্যান্ডের সাথে আতাত কার্ডিয়াল নামের একটা গঠন করলো, একটা সংস্থা বা একটা জোট। যে ফ্রান্স কার সাথে শত্রুতা? জার্মানির সাথে শত্রুতা, কারণ ফ্রান্সের কাছ থেকে দুটা প্রদেশ নিয়ে নিছে। তো ফ্রান্স কি করবে, জার্মানিকে প্রতিরোধ করার জন্য, জার্মানির সাথে যুদ্ধ করার জন্য ফ্রান্স ইংল্যান্ডের সাথে এবার কি করলো, একটা আতাত কার্ডিয়াল গঠন করলো, মানে বন্ধুত্ব স্থাপন করলো। এরপরে দেখি যে ইংল্যান্ড আবার 1907 সালে ইংল্যান্ড আবার রাশিয়ার সাথে এই একটা কনভেনশন চুক্তির মাধ্যমে তারা বন্ধুত্ব স্থাপন করে। দেখো, আমার মনে করো একজন বন্ধু আমি একজনের সাথে করলাম, যার সাথে আমি বন্ধুত্ব করলাম ও আবার তোমার সাথে বন্ধুত্ব করলো, তাহলে ঘুরে ফিরে কি তোমার সাথে আমার বন্ধুত্ব হলো? কারণ আমার বন্ধু যদি তোমার সাথে বন্ধুত্ব করে তাহলে ঘুরে ফিরে কিন্তু তুমিও আমার বন্ধু। তো ঠিক এখানে দেখো যে 1904 সালে ফ্রান্স করেছে ইংল্যান্ডের সাথে বন্ধুত্ব, আর 1907 সালে ইংল্যান্ড আবার করেছে রাশিয়ার সাথে বন্ধুত্ব। তাহলে ঘুরে ফিরে কিন্তু ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া 3 জনই কিন্তু বন্ধু হয়ে গেল। তার মানে দেখো পরবর্তীতে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এরা 3 জন মিলে আবার ট্রিপল আতাত গঠন করে। এই ট্রিপল আতাত গঠন করলো কাদের বিরুদ্ধে? এই যে ট্রিপল অ্যালায়েন্স গঠন করেছিল কারা? জার্মানি, অস্ট্রিয়া, ইতালি। এদের বিপরীত যে একটা দল, সেই দলের নাম হচ্ছে ট্রিপল আতাত গঠন করে। তো ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে এইরকম পরস্পর বিরোধী একে অপরের সাথে লড়াই করার জন্য এরা কি করলো, পরস্পর বিরোধী শক্তি জোট তৈরি করতে থাকে, দল ভারী করতে থাকে, যেটা কি যুদ্ধ যুদ্ধ ভাব একটা পরিবেশ সৃষ্টি করে। এরপরে দেখি যে পরোক্ষ আরেকটা কারণ আছে, সামরিক শক্তির প্রতিযোগিতা। সামরিক শক্তি কি? সামরিক শক্তি হচ্ছে যে দেশের সৈন্যবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা, গোলা বারুদের সংখ্যা বৃদ্ধি করা, এটাকে বলা হয় সামরিক শক্তি। তো সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি কি করেছে, প্রায় 9 লাখ সৈন্য সংখ্যা প্রস্তুত করে রেখেছিল। 9 লাখ, যেখানে তাদের সৈন্য সংখ্যা 1 লাখ 2 লাখ ছিল, সেখানে তারা 9 লাখ সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছিল। তো এইটা দেখে ফ্রান্স কি করেছে, তাদের দেশে বাধ্যতামূলক সামরিক চাকরির মেয়াদ করেছে 3 বছর, যে জন্মগ্রহণ করলেই কোনো চাকরির আগে সামরিক বাহিনীতে যোগদান করে 3 বছর চাকরি করতেই হবে, এটা হচ্ছে মাস্ট, অবশ্যই বাধ্যতামূলক করেছে। এইটা দেখে কি করেছে, রাশিয়া নিজ দেশে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলো। রাশিয়া বলল যে অন্যান্য দেশ যখন সামরিক শক্তি বাধ্যতামূলক করছে, আমি তাহলে পিছিয়ে থাকবো কেন? আমার দেশেও কি করলাম, সামরিক শক্তিতে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করে দিলাম। এইরকম প্রত্যেকটা দেশ, যেরকম ব্রিটেন করেছিল কি, নৌবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করেছিল, কারণ সেই সময় প্রচন্ড নৌবাহিনী, মানে নৌ যোগাযোগে বাণিজ্য চলতো, এই জন্য নৌবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছিল। প্রত্যেকটা দেশ এই সামরিক শক্তির প্রতিযোগিতায় লিপ্ত হয়, যা যুদ্ধের একটি কারণ ছিল, পরোক্ষ কারণ। এরপরে আমরা দেখতে পাই যে পুঁজিবাদের বিকাশ। আমরা জানি যে 1700 কত সালে, 1789 সালে, 1789 সালে কি হয়েছিল, ফরাসি বিপ্লব হয়েছিল। কোথায়? ফ্রান্সে। এই ফরাসি বিপ্লবের পরে কিন্তু পুঁজিবাদ বা গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, পুঁজিবাদ বা ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়। তখন ইউরোপের প্রত্যেকটা দেশের হাতে প্রচুর টাকা, অনেক টাকা, পুঁজিবাদ সিস্টেম চালু হয়েছে। তো এই পুঁজিবাদী বা অনেক টাকা অর্থনীতির বিকাশ লাভ হওয়ার ফলে এই দেশ
এক দেশ অপরের শত্রু হয়ে যাচ্ছে। যখন মনে করবেন আপনার হাতেও টাকা থাকবে, আপনার বন্ধুর হাতেও টাকা থাকবে, আরেকজন আপনার শত্রুর হাতেও টাকা থাকবে, তখন কিন্তু একটা জিনিস আপনি নেওয়ার জন্য যত টাকা লাগে লাগুক আপনি কিন্তু খরচ করতে রাজি। আপনার বন্ধুও বা যে আপনার শত্রু সেও ওই জিনিসটা পাওয়ার জন্য যত টাকা লাগে লাগুক সেও খরচ করতে রাজি। এইরকম একটা পুঁজিবাদের বিকাশ ঘটেছিল, যার ফলে ওই ইউরোপের দেশগুলোর মধ্যে কি হয়েছিল, একে অপরের শত্রুতে পরিণত হয়েছিল। এরপরে চলুন আমরা দেখি যে পরোক্ষ কারণ একটা হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ কি দেখেন, আমার বন্ধুর বাড়ি আছে 2 তলা, আমার বাড়ি কেন 2 তলা থাকবে না, আমার বাড়ি আমার বন্ধুর চাইতে 3 তলা করতে হবে। এইরকম একটা প্রতিযোগিতাকে বলা হয় উপনিবেশবাদ। সেই সময় কি করেছিল, জার্মানির যদি উপনিবেশ থাকতো 5টা, তাহলে ব্রিটেন বলতো আমার উপনিবেশ থাকবে 10টা, এদিকে রাশিয়া বলতো ওর 10টা আছে আমার থাকবে 50টা, ওই ব্রিটেন আবার ফ্রান্স বলতো যে আমার থাকবে 100টা। এইরকম রাজ্য সংখ্যা, উপনিবেশের সংখ্যা কে কত বাড়াতে পারে, এটাকে বলা হয় সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ। তো এই উপনিবেশ নিয়ে এক দেশের সাথে আরেক দেশের গন্ডগোল বেঁধে গেছে, এক দেশের সাথে আরেক দেশের গন্ডগোল বা ঝামেলা বাঁধে। এটাও ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ। এরপরে আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি। দেখেন পরোক্ষ কারণগুলো ছিল কিন্তু যুদ্ধ লাগেনি, কারণ যুদ্ধ ভাব ছিল কিন্তু যুদ্ধ লাগেনি, কারণ কেউ কাউকে তো অ্যাটাক করেনি বা অ্যাটাক করার মতো কোনো সরাসরি কোনো কারণও পাচ্ছে না, কিন্তু মনে মনে সবাই প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য, ওইগুলো ছিল পরোক্ষ কারণ। কিন্তু এই যে প্রত্যক্ষ কারণ একটা কি, সরাসরি একটা ইস্যু পেয়েছে, এই ইস্যুতে কেন্দ্র করেই কিন্তু যুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছে। এই ইস্যুটা কি, যাকে আমরা প্রত্যক্ষ কারণ বলছি, তার নাম হচ্ছে অস্ট্রিয়া যুবরাজের হত্যা। সেই সময় রাশিয়া সাম্রাজ্য ছিল, জার্মানি একটা সাম্রাজ্য ছিল, সেই সময় অস্ট্রো হাঙ্গেরি মিলে একটা সাম্রাজ্য ছিল যার নাম হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। এই অস্ট্রো হাঙ্গেরির ভবিষ্যৎ যে যুবরাজ, ভবিষ্যৎ যে রাজা বা ভবিষ্যৎ যে সম্রাট, সেই সম্রাটের নাম ছিল আর্চডিউক ফার্দিনান্দো, এটা আর্চডিউক ফার্দিনান্দো যুবরাজের নাম, এবং তার স্ত্রীর নাম ছিল সোফিয়া। তার স্ত্রীর নাম ছিল কি, সোফিয়া। তো এই অস্ট্রিয়ার যুবরাজ, তাদের একটা নতুন উপনিবেশবাদ বা তাদের নতুন একটা সাম্রাজ্য হয়েছিল, সেই সাম্রাজ্যের নাম হচ্ছে বসনিয়া। সেই সাম্রাজ্যের নাম কি, বসনিয়া। এই বসনিয়ার একটা শহর বা বসনিয়ার রাজধানী সারায়েভো বা সারায়েভো। এই সারায়েভো, বসনিয়ার রাজধানী সারায়েভো, যেহেতু অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্দিনান্দ আর তার স্ত্রী সোফিয়া, তারা বলতেছে যে নতুন বিয়ে করছে, নতুন বিয়ের পরে তারা হানিমুনে যাবে। তো হানিমুনে না গিয়ে তারা বলতেছে আমাদের তো নতুন একটা সাম্রাজ্য হলো বা আমাদের নতুন একটা উপনিবেশ হলো, সেই উপনিবেশবাদ আমরা কি করতে, ঘুরতে যাব। সেই উপনিবেশে যখন ঘুরতে গেল, এই বসনিয়া রাজধানী কোথায়, সারায়েভোতে যখন ঘুরতে গেল, এই সারায়েভোতে যখন ঘুরতে গেল, এই সালটা ছিল 1914 সালের 28শে জুন। 1914 সালের 28শে জুন যখন ঘুরতে গেল, এই ঘোরা অবস্থায় দেখেন এখানে বসনিয়াতে যাদের কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নিয়ে এই অস্ট্রিয়ার রাজা ফ্রান্সিস জোসেফ বসনিয়াকে তাদের সাম্রাজ্যভুক্ত করলো। ওই দেশের মানুষজনের তো রাগ আছে, তাই না, পরাধীনতা অবলম্বন করেছে। তো ওই রাগ থেকে কি করলো, যখন যুবরাজ বেড়াতে গিয়েছে তখন এই যে একজন মানুষ এখানে দেখেন গুলি করে এই ফার্দিনান্দো এবং তার স্ত্রী সোফিয়াকে কিন্তু হত্যা করে, একদম প্রকাশ্যে সবার মাঝে এই অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করলো। যখন একজন দাস বা কৃতদাস, তার নাম হচ্ছে গ্যাব্রিয়াল প্রিন্সেপ, এই প্রিন্সেপ যখন হত্যা করে, তখন অস্ট্রিয়ার প্রধান ফ্রান্সিস জোসেফ এই বসনিয়ার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড পর্যবেক্ষণ করতে লাগলো, কে হত্যা করলো। এই পর্যবেক্ষণ করতে করতে, অনুসন্ধান করতে করতে দেখা যায় যে হত্যা করেছে, যে কৃতদাস গ্যাব্রিয়াল প্রিন্সেপ, তিনি ছিলেন সার্বিয়ার একটা দাস, মানে তিনি সার্বিয়ার নাগরিক। তো যখন এই সার্বিয়ার নাগরিক এই গ্যাব্রিয়াল প্রিন্সেপ যখন অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করলো, তখন খুব সম্ভবত অস্ট্রিয়ার যে রাজা ফ্রান্সিস জোসেফ, তিনি তো সার্বিয়ার কাছে প্রশ্ন করবেই যে তোমার দেশের নাগরিক, তোমার দেশের দাস আমার ছেলে বা আমার
রাজা আমার রাজ্যের যুবককে হত্যা করেছে, এই দায়ভার তোমার। যখন এই দায়ভার দিল ফ্রান্সিস জোসেফ এই সার্বিয়ার রাজাকে, তখন সার্বিয়ার এই রাজার কাছে কিছু শর্ত দিল। এরকম 10টা শর্ত দেয় কে? অস্ট্রিয়ার রাজা ফ্রান্সিস জোসেফ সার্বিয়াকে 10টা শর্ত দিল, এমন 10টা শর্ত যা 1914 সালের 23শে জুলাই 10টা শর্ত দিয়ে বলে যে এই 10টা শর্তের কি করলো, 24 ঘন্টা সময় দিল, যে 24 ঘন্টার মধ্যে এই 10টা শর্ত মেনে নিয়ে উত্তর করার জন্য, উত্তর পাঠানোর জন্য। তখন এই সার্বিয়ার রাজা বা সার্বিয়ার প্রধানমন্ত্রী এই 10টা শর্তের অধিকাংশ শর্ত, প্রায় 8টা শর্ত তারা মেনে নেয়, কিন্তু 2টা শর্ত তারা মানে না। কারণ এই 2টা শর্ত মানলে তাদের যে দেশ, সে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আর পারবে না। তারাও এই অস্ট্রিয়ার একটা উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদে পরিণত হবে, উপনিবেশে পরিণত হবে। যে কারণে এই 10টা শর্তের মধ্যে 8টা শর্ত মানে, 2টা শর্ত মানে না। যখন এই 2টা শর্ত মানে না, তখন ফ্রান্সিস জোসেফ কিন্তু প্রচন্ড রেগে যায়। ফ্রান্সিস জোসেফ, অস্ট্রিয়ার রাজা ফ্রান্সিস জোসেফ কিন্তু প্রচন্ড রেগে যায়, এবং রেগে যাওয়ার কারণে তিনি 26শে জুলাই তিনি তাদের দেশের যারা সৈন্য আছে সেই সৈন্যবাহিনীকে বলে যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তখন ওরা ওই দেশের অস্ট্রিয়ার যত সৈন্যগুলো আছে সব সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এবং এই পাশ থেকে জার্মানি ছিল এই অস্ট্রিয়ার বন্ধু। আমরা আগেই বলেছি যে ট্রিপল অ্যালায়েন্সের সাথে যুক্ত ছিল অস্ট্রিয়া, জার্মানি এবং ইতালি। তো এই জার্মানি কি করলো, অস্ট্রিয়ার এই রাজাকে ফ্রান্সিস জোসেফকে উস্কানিমূলক কথা বললো যে বন্ধু যুদ্ধ লাগাই দাও, আমি তোমাকে সহযোগিতা করব। কারণ যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত, কিন্তু যুদ্ধ করার মতো ইস্যু খুঁজে পাচ্ছে না। এবার একটা ইস্যু পেয়েছে, জার্মানি আশ্বাস দিল বন্ধু তুমি যুদ্ধে লাগে যাও। কারণ জার্মানির যে রাজা ছিল দ্বিতীয় কাইজার, এই দ্বিতীয় কাইজার ছিল এই যে যুবরাজকে হত্যা করলো সেই যুবরাজের বন্ধু, এই বন্ধুকে হত্যা করেছে। তাই ফ্রান্সিস জোসেফকে বলছে যে যুদ্ধ লাগাই দাও, আমি তোমাকে সহযোগিতা করব। এই আশ্বাস পেয়ে 28শে জুলাই 1914 সালের 28শে জুলাই প্রথম এই অস্ট্রিয়া কি করলো, সার্বিয়াকে আক্রমণ করলো। সার্বিয়াকে আক্রমণ করে যুদ্ধ ঘোষণা করলো। যখনই সার্বিয়াকে আক্রমণ করে, তখন সার্বিয়াকে সমর্থন করে একে একে রাশিয়া, সার্বিয়াকে সমর্থন করে একে একে ফ্রান্স, সার্বিয়াকে সমর্থন করে একে একে ব্রিটেন। আর এইদিকে অস্ট্রিয়াকে কি করলো, সহযোগিতা করতে চেয়েছিল জার্মানি, জার্মানিকে সহযোগিতা করবে এবার ইতালি, ইতালিকে সহযোগিতা করবে এবার তুরস্ক, যেহেতু বন্ধু রাষ্ট্র সব, যার সাথে যার জোট আছে, যার সাথে যার চুক্তি করা আছে, এরকম দুই পক্ষে বিভক্ত হয়ে গেল। দিয়ে পৃথিবীতে এমন একটা যুদ্ধ সৃষ্টি হলো যে যুদ্ধের নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। কারণ প্রথম বিশ্বযুদ্ধে ওরা বিশ্বের দেশ 2টা শিবিরে বিভক্ত হয়, যার নাম ছিল অক্ষ শক্তি এবং মিত্র শক্তি। যারা আক্রমণ করবে তাদের নাম হচ্ছে অক্ষ শক্তি, আর যারা প্রতিরোধ করবে তাদের নাম ছিল মিত্র শক্তি। তো জার্মানি যেহেতু প্রথম আক্রমণ করেছে, অস্ট্রিয়া যেহেতু প্রথম আক্রমণ করেছিল, তাই অস্ট্রিয়ার যে শক্তিগুলো ছিল বা বন্ধুগুলো ছিল, এদের মিলে যে শক্তি, সেই শক্তিগুলোকে বলা হয় অক্ষ শক্তি। আর যারা এটা প্রতিরোধ করবে, এইগুলো যে শক্তিগুলো ছিল, এই শক্তিগুলোকে বলা হয় মিত্র শক্তি। তাহলে যুদ্ধ হয়ে শুরু হয়ে গেল। এবার আমরা চলুন জানার চেষ্টা করব যে এই যুদ্ধ হওয়ার ফলে কি ফলাফল ঘটলো, মানে যুদ্ধ শেষে কি ঘটনা ঘটলো। আমরা জানি যে কোনো যুদ্ধেরই ফলাফল ক্ষতি তো হবেই। কারণ এখন এই যে আমরা বর্তমান সময়ে দেখলাম ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা হলো, ইরানেও ক্ষতি হয়েছে, ইসরায়েলেও ক্ষতি হয়েছে। চলুন আমরা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলটা কি একটু জেনে নিই। দেখেন প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি বলছে, ইউরোপের রাজবংশের অবসান। প্রথমে কি হয়েছে, রাজবংশ ধ্বংস হয়ে গেছে, মানে প্রত্যেকটা দেশের রাজবংশ ধ্বংস হয়ে গেছে। তারপরে দেখলাম ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে প্রচুর, অর্থ এবং সম্পত্তির পরিমাণ শেষ হয়ে গেছে, মানচিত্রের ব্যাপক পরিবর্তন, তার মানে দেশ বিভক্ত হয়ে গেছে, মানচিত্র আলাদা, স্বাধীনতা আন্দোলন হয়েছে, এরপরে আমেরিকার মর্যাদা বৃদ্ধি পেয়েছে, জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে, শ্রমিক জাগরণ ও আইএলও প্রতিষ্ঠা হয়েছে, জাতিপুঞ্জ গঠন হয়েছে। চলুন আমরা এইগুলো একটু ভাঙার চেষ্টা করি। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের প্রথম হচ্ছে কি, যে ইউরোপের রাজবংশের অবসান। ইউরোপের রাজবংশের অবসান ঘটলো কিভাবে, দেখেন যে অস্ট্রিয়াতে হ্যাবসবুর্গ রাজবংশ ছিল, প্রুশিয়া বা জার্মানি হোহেনজোলান রাজবংশ ছিল, রাশিয়াতে রোমানভ রাজবংশ ছিল, এবং তুরস্কে উসমানীয় সাম্রাজ্য ছিল। সব ভেঙে এইগুলো ছিল কি, এইগুলো ছিল অক্ষ শক্তি, এইগুলো ছিল অক্ষ শক্তি। যখন এই অক্ষ শক্তি কি ছিল, যখন ভেঙে গেল, এই অক্ষ শক্তিগুলো যখন ভেঙে গেল, তখন কি হলো, ওই অক্ষ শক্তি যখন পরাজিত হলো, তখন এই সাম্রাজ্যগুলো সব ভেঙে গেল, এই সাম্রাজ্যগুলো কি হলো, সব ভেঙে গেল। এরপরে যখন দেখি ক্ষয়ক্ষতির পরিমাণ,
দেখেন 1 কোটি লোক নিহত হয়েছে এই যুদ্ধে, 2 কোটি লোক আহত হয়েছে, অনাহারে অপুষ্টিতে মারা গেছে প্রায় 70 লাখ, তিনটি মহাদেশ 34টি দেশ এক অপরিমিত ক্ষয়ক্ষতির খাদন হয়েছে। 3টি মহাদেশ কোনটা কোনটা? এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং কি এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশ, এই 3টি মহাদেশের প্রায় 34টি দেশেরই ক্ষতির সম্মুখীন হয়েছে। এরপরে চলুন দেখি অর্থ এবং সম্পত্তি নাশ। অর্থ সম্পত্তির নাশ বলতে যে $27,000 কোটি খরচ হয়েছে এই যুদ্ধে। জাতীয় ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মনে করেন যে দেশ, প্রত্যেকটা দেশ যখন যুদ্ধ করেছে সব টাকা খরচ হয়ে গেছে, তখন কি করেছে যে দেশের যে একটা অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছে, মাথাপিছু আয় বেড়ে গেছে মানুষের, মানে মাথাপিছু ঋণের পরিমাণ বেড়ে গেছে, তাই বলছে যে জাতীয় ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধরত দেশগুলোর ব্রিজ, রাস্তাঘাট, অবকাঠামো সব ধ্বংস হয়ে গেছে। এরপরে দেখা যায় কি যে মানচিত্রের ব্যাপক পরিবর্তন। মানচিত্রের ব্যাপক পরিবর্তন কি? ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড গঠন করা হয়। এই রাশিয়া সাম্রাজ্য ভেঙে এই দেশগুলো হয়ে যায়। আগে ছিল রাশিয়া সাম্রাজ্য, জার সাম্রাজ্য, ভেঙে এগুলো হয়ে গেল। এরপরে দেখলাম চেকোস্লোভাকিয়া এবং হাঙ্গেরি গঠন করা হয়। কোনটা? এই অস্ট্রো হাঙ্গেরি ভেঙে চেকোস্লোভাকিয়া এবং হাঙ্গেরি গঠন করা হলো। এরপরে আলসেস এবং লোরেন ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হলো। আমরা প্রথমে জেনেছি যে আলসেস এবং লোরেনকে দখল করেছিল জার্মানি, জোর করে দখল করে দিয়েছিল 1870 সালে। এবার প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে গেল, তখন ফ্রান্স পুনরায় তার সাম্রাজ্য কি করলো? প্রদেশ ফিরিয়ে নিল। এরপর দেখেছি টিয়েস্ট এবং টেন্টিনো প্রদেশ ইতালি দখল করে নেয়। এরপর দেখলাম যে ট্রান্সিলভেনিয়া রোমানিয়া দখল করে নিছে। এরপরে স্লেভিক ডেনমার্ক দখল করে নিছে। তার মানে যে যেভাবে পেরেছে দখল করে নিছে, কারণ অক্ষশক্তি হেরে গেছে, অক্ষশক্তির সাম্রাজ্যগুলো সবাই মিলে মিত্র শক্তিগুলো ভাগ করে নিছে, এই জন্য মানচিত্রের পরিবর্তন হয়েছে। এরপরে দেখি যে স্বাধীনতা আন্দোলন। এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়, এই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে ব্রিটেন যত উপনিবেশ করেছিল, ব্রিটেন যখন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে, তখন ব্রিটেনের সব শক্তি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে চলে গেছে, ওই যুদ্ধে লাগিয়েছিল। যে কারণে ব্রিটেন অন্যান্য উপনিবেশবাদ যে দেশগুলো ছিল, সেই দেশের মানুষের সাথে যুদ্ধ করে পায়নি। আমরাও ভারতবর্ষের উপনিবেশ হিসেবে ছিলাম। যখন ভারতবর্ষে ওই দেশে স্বাধীনতা লাভ করলো, মানে ওই দেশে যুদ্ধ করতেছে, তখন আমরাও কি করলাম? 1947 সালে একসময় স্বাধীনতা লাভ করলাম। এরপরে দেখলাম যে মিশর মনে রাখবেন, মিশর 1882 সালে এই মিশর এই ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়। পরবর্তীতে 1922 সালে সেখানে রাজতন্ত্র কায়েম হয় এবং কি হয়? রাজতন্ত্র কায়েম করার ফলে ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা লাভ করে। পূর্ব আফ্রিকার প্রভৃতি দেশ, প্রভৃতি জনগণ এই কিন্তু স্বাধীনতা সোচ্চার হয়ে ওঠে, কারণ সব দেশ যখন স্বাধীনতা লাভ করতেছে, তখন এই পূর্ব আফ্রিকার অনেক দেশ তখন উপনিবেশে আর থাকতে চাচ্ছে না, তারাও স্বাধীনতা লাভ করার জন্য সোচ্চার হয়ে ওঠে। এরপরে দেখি আমেরিকার মর্যাদা বৃদ্ধি। আমেরিকা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে প্রথমেই কিন্তু যোগদান করেনি। এই ফ্রান্স, তারপরে আপনার ব্রিটেন, এই ফ্রান্স এবং ব্রিটেনের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করতেছিল। এই অস্ত্র বিক্রি করার কারণে জার্মানির রাগ হয়, কারণ জার্মানির প্রতিপক্ষকে তারা অস্ত্র বিক্রি করছে। এই জার্মানি কি করলো? এই আমেরিকার একটা যুদ্ধ জাহাজগুলো আছে, সেই জাহাজগুলোকে ডুবিয়ে দিতে থাকে, সাবমেরিন দিয়ে ডুবিয়ে দিতে থাকে। এই ডুবিয়ে দিতে 1915 সালে দেখি যে এই আমেরিকার একটা মানে যুদ্ধ জাহাজ মনে করে এই জার্মানি কি করেছে? জার্মানি যাত্রীবাহী জাহাজ একটা আছে, নাম ছিল তার লুসিতানিয়া। এই লুসিতানিয়া যে যাত্রীবাহী জাহাজ এই লুসিতানিয়া ডুবিয়ে দেয়। সেখানে আমেরিকার যাত্রীরা ছিল, আমেরিকার নাগরিকেরা ছিল। তো জার্মানি মনে করেছে যে যুদ্ধ জাহাজ বা যুদ্ধর সব সরঞ্জাম নিয়ে ফ্রান্স এবং ব্রিটেনকে সাহায্য করছে, তাই তিনি ডুবিয়ে দিয়েছেন। যখন ডুবিয়ে দিল 1915 সালে, তখন এই আমেরিকার কাছে জার্মানি বলে যে আমার ভুল হয়ে গেছে, আর এগুলো হবে না। এরপরে দেখা যায় যে 1917 সালে এই ফ্রান্স এবং ব্রিটেনের চারপাশে জার্মানির সৈন্য মানে নৌবাহিনী মোতায়েন করে রেখেছে, বলে যে যদি কেউ ফ্রান্স এবং ব্রিটেনকে সাহায্য সহযোগিতা পাঠায়, তাহলে আমরা ধ্বংস করে দেব, এই দায়ভার আমরা নিতে পারবো না। যখন এই কথা বলে, তখন 1917 সালে যখন আমেরিকার স্বার্থে আঘাত লাগলো, তারা অস্ত্র বিক্রি করতে পারছে না, তখন 1917 সালে এসে তিনি কি করলেন? এই ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষে, মিত্র শক্তির পক্ষে যোগদান করলেন। এই যোগদান করার ফলে যখন প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তি জয়লাভ করে, অক্ষশক্তি হেরে যায়। এই মিত্র শক্তি জয়লাভ করার ফলে ইউরোপের বিভিন্ন দেশ তখন মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে।
আর এই অর্থনৈতিক সংকটে পড়ার ফলে আমেরিকা তখন সবাইকে কি করতেছিল, সাহায্য সহযোগিতা করতেছিল সেসব দেশকে। আর যখন কোনো অসহায় দেশকে কখন সবল দেশ যখন সাহায্য সহযোগিতা করে, যে সাহায্য করবে সেই দেশের কিন্তু প্রভাব মর্যাদা বৃদ্ধি পায়। তাই এখানে বলছে বিশ্ব রাজনীতিতে তখন বিরাট এক প্রভাব বিস্তার করে এই আমেরিকা। কারণ কি, ওই ইউরোপের বিভিন্ন দেশগুলোকে সাহায্য সহযোগিতা করেছিল আমেরিকা। তাই সাহায্য দাতা দেশ তো একটু প্রভাবশালী হবেই, তাই না? এরপরে দেখলাম যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি। তারা চিন্তা করলো প্রথম বিশ্বযুদ্ধের পরে যে উন্নত মারণাস্ত্র আবিষ্কার করতে হবে। কারণ কি, যুদ্ধ 4 বছর ধরে করা যাবে না, একদিনে যাতে একটা দেশ উড়াইয়া দিতে পারি, এজন্য তারা জ্ঞান বিজ্ঞান বা উন্নত মারণাস্ত্র আবিষ্কার করলো। এর ফলে তো পারমাণবিক বোমা দেখা যায়। এরপরে দেখছি উন্নত চিকিৎসা ব্যবস্থা, বিমান চলাচল প্রতিহত করার জন্য বৈজ্ঞানিক প্রযুক্তির আবিষ্কার। যদি আমাকে কেউ আক্রমণ করতে যায়, আমরা যদি প্রযুক্তির মাধ্যমে এটা প্রতিহত করতে পারি, এইটার আবিষ্কার করা চিন্তা ভাবনা করলো। এরপরে দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের ফলে শ্রমিকরা জাগরণ করলো। কারণ শ্রমিকরা আগে 13 থেকে 14 ঘন্টা কাজ করতো, তার বিনিময়ে 13 থেকে 14 ঘন্টা কাজ করার বিনিময়ে পারিশ্রমিক পেত খুব সামান্য। তাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর শ্রমিকরা আন্দোলন করতে শুরু করলো। আর তারা যে আন্দোলন করে, সেই আন্দোলনের ফলে 1919 সালের 19 এপ্রিল আন্তর্জাতিক একটা সংস্থা গঠন করে, যার নাম হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লিবারেশন বা লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা যার নাম। এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। দেখো এই শ্রমিক সংস্থার এই যে লোগো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সদস্য সংখ্যা 187টি। 187টি কি, বর্তমানে 195টি দেশ আছে, যার মধ্যে 187টি দেশ এই আন্তর্জাতিক শ্রমিক সংস্থার সদস্য। ঠিক আছে, এরপরে আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, একদম যেটা কার্যকরী ফলাফল, সেটা হচ্ছে জাতিপুঞ্জ গঠন। জাতিপুঞ্জ গঠন কি, যার ইংরেজি নাম হচ্ছে লিগ অব নেশন। এই 1919 সালের 28 জুন লিগ অব নেশন গঠন করা হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এর ধারা ছিল 26টি এবং সাংগঠনিক সংস্থা ছিল 4টি, যেখানে স্থায়ী দেশ ছিল 5টি এবং অস্থায়ী দেশ ছিল 4টি। এটি যে প্রশাসনিক প্রধান, তার নাম ছিল মহাসচিব, যিনি এরিক ড্রামন ছিল, ব্রিটিশের প্রথম মহাসচিব লিগ অব নেশনস এরিক ড্রামন। এই লিগ অব নেশনের কাজ কি? এই লিগ অব নেশন গঠন করা হলো পৃথিবীতে যাতে এরকম বিশ্বযুদ্ধ আর যাতে না লাগে, এই কারণে এই সংস্থাটা গঠন করা হয়। বুঝতে পেরেছেন? তাহলে পৃথিবীতে আর যাতে এরকম যুদ্ধ না হয়, তাই এই সংস্থাটা গঠন করা হয়েছে। আমরা তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল একটু সম্পর্কে ধারণা লাভ করলাম। আমরা আবারও নতুন কোনো সমস্যা, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।